আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ জানাবো চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। আপনাদের সাথে রয়েছি আমি ইসরাত আমিন। পাহাড়ে একসময় আমের জন্য প্রাকৃতিক বাগান ছিল ভরসা, কিন্তু দিন বদলেছে। গেল কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আমের। তাতে দেশি জাতের পাশাপাশি বেড়েছে বিদেশি আমের চাষ। এর মধ্যে মিলছে বিশ্বের অন্যতম দামি আম মিয়াজাকি। খাগড়াছড়ি থেকে আরো জানিয়েছেন নুরুসাফা মানিক। খাগড়াছড়িতে গেল এক দশক ধরে বাণিজ্যিকভাবে আম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এখানকার চাষিরা। অশ্রেণীভুক্ত বিভিন্ন বাগান বাদ দিয়ে এখন বাণিজ্যিকভাবে ফল বাগানের দিকে যাচ্ছেন তারা, এবং যার অধিকাংশই হচ্ছে আম বাগান। যেহেতু আম বিক্রি কিংবা আম বাজারজাতকরণ খুব সহজ, সে কারণে কিন্তু এখানকার চাষিরা বিশেষ করে আম চাষে বেশি যাচ্ছেন। এবং আমরা একসময় দেখতাম এখানে আম চাষ বলতে শুধুমাত্র আমরুপালি এবং বাড়ি কয়েক প্রজাতির আম হলো, কিন্তু এখন বিশেষ করে বিদেশি প্রজাতির আম চাষে বেশি ঝুঁকছেন এখানকার যারা শৌখিন বাগানীরা রয়েছেন তারা। এবং বিশেষ করে বিশ্বের সবচেয়ে নামি দামি যেসব আম মিয়াজাকি থেকে শুরু করে অন্যান্য আম রয়েছে সেগুলো কিন্তু চাষাবাদ হচ্ছে এখানে। এবং কিউজাই, বানানা, ম্যাঙ্গো সহ অনেক প্রজাতির আম হচ্ছে এখানে। এবং খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বলছে খাগড়াছড়িতে প্রায় 10 থেকে 15 প্রজাতির বিদেশি আম চাষ হচ্ছে। এবং খাগড়াছড়িতে গেল 24 সালের বিপরীতে যদি আমি 2025 সালের তথ্য বলি, প্রায় আরো 300 হেক্টর নতুন করে আবাদযোগ্য আম চাষ হয়েছে বলে আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং তারা বলছেন গেল বছর 4130 হেক্টর পাহাড়ি জমিতে আমের উৎপাদন হলো, কিন্তু আম চাষ হলো, কিন্তু এক বছর ব্যবধানে সেটি 4450 হেক্টরে উন্নতি হয়েছে বলে তারা বলছেন। তবে এই চাষ যেমন বেড়েছে তেমন কিন্তু এবারে আবহাওয়াজনিত কারণে কিন্তু এখানের এই বছর কিন্তু ফলন কিছুটা বিপর্যয় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন কৃষক এবং কৃষি বিভাগ। তারা বলছেন যেহেতু এবার যখন আমের মুকুল কিংবা আমের যখন ফুল এসেছিল গাছে, তখন কিন্তু একটি দাবদাহের একটি ব্যাপার ছিল, এবং এই দাবদাহের কারণে কিন্তু অনেক মুকুল ঝরে গিয়েছিল এবং ভালোভাবে কিন্তু ফলনের দিকে যেতে পারেনি। এর কারণে চাষিরা বলছেন এবারে কিন্তু তারা যেভাবে মুকুল পেয়েছিলেন কিংবা যেরকম গাছে ফুল এসেছিল সেরকম তাদের ফলন আসেনি। যেটা মুকুল আছে ওটা অর্ধেক জ্বলে গেছে, আবার বাকিগুলো যেটা আছে ওটা পুরোপুরি আছে। ধরে মোটামুটি আমাদের রূপালি আম মোটামুটি আছে গত বছর চাইতে, কিন্তু আমের ইয়াটা একটু বৃষ্টির কারণে একটু কালো কালো হয়ে যেতেছি। আর আবহাওয়া আসিবারে এবারে মোটামুটি ইয়ারিটাও ঠিক আছে মার্কেটে। এই বর্তমানে যেটা রানিং চলতেছি, এবারে গরমে প্রচুর গরম কারণে আমের মুকুল একটু নষ্ট হয়ে গেছে। তাছাড়া ফলনের সাইজ ছোট হয়েছে এবারে গরমের কারণে, ওই বৃষ্টির কম। এরপরে কৃষি বিভাগ থেকে মানে বলছিল মানে ওই পরিচর্যায় কিছুটা সহযোগিতা করছিল কি কি করার জন্য, ওইটা বলে দিচ্ছে আর কি কৃষি বিভাগ থেকে। কৃষি সম্প্রসারণ বিভাগের যারা বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন কিংবা যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যেহেতু আবহাওয়াজনিত কারণে এই এবারে ফলনের বিপর্যয়ের একটি তারা লক্ষ্যমাত্রার চেয়ে কম ফলন হবে বলে তারা বুঝতে পেরেছিলেন। সেখানে তারা কিন্তু কৃষকদেরকে নানা ধরনের আধুনিক কিংবা বিকল্প ভাবে কিভাবে ফলন বাড়ানো যায় সেই কারণে তারা তথ্য দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে খাগড়াছড়িতে এই চলতি মৌসুমে আমের ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 54,000-এর চেয়ে কিছু বেশি, এবং যা গত বছর ছিল 45,000-এর মতো, অর্থাৎ 9,000 বেশি ফলন লক্ষ্যমাত্রা ধরা হলেও কিন্তু এবার কতটা উর্জিত হচ্ছে তা দেখার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আম চাষের উর্বর জেলা বান্দরবান, সেখানে এখন আমের চাষ বাড়ছে। দেশি বিভিন্ন জাতের পাশাপাশি চাষ হচ্ছে বিদেশি আমও। তাতে সম্ভাবনা বেড়েছে রপ্তানিরও। বান্দরবান থেকে বিস্তারিত জানিয়েছেন ইয়াসিনুল হাকিম। পার্বত্য জেলা বান্দরবানের মাটি এবং জলবায়ু আম চাষের জন্য উপযোগী হওয়ার কারণে এখানে দিন দিন বাড়ছে দেশি জাতের আমের পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের আম বাগান। আমরা আজকে এসেছি বান্দরবানের সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের একটি আম বাগানে, যেখানটায় আমরা দেখেছি বিভিন্ন জাতের প্রায় 16টি প্রজাতির আমের এখানে আম বাগান সৃজন করা হয়েছে, এবং প্রত্যেকটি গাছে বিভিন্ন রং বেরঙের প্যাকেটিং করা হয়েছে যাতে আমের কালার এবং
সার সুমিষ্ট এবং পোকামাকড় থেকে আক্রমণ থেকে রক্ষা করা যায় সেই বিষয়গুলোতে। আমরা দেখেছি বান্দরবান এর ৭ উপজেলার ৩৪ ইউনিয়নে বিভিন্ন জায়গাগুলোতে এখন বিদেশি জাতের আম, দেশি জাতের আমের পাশাপাশি প্রচুর পরিমাণে বিদেশি জাতের আম এখানকার উৎপাদন হচ্ছে এবং যা বিদেশি রপ্তানি করেও কিন্তু বান্দরবান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে বেশ কিছু কৃষক। আমরা কথা বলেছি এখানকার কৃষকের সাথে, তারা যেটি বলছে পাহাড়ে একসময় শুধু রাঙ্গুই আর আমরুপালি আমই হতো, এখন বোনাই কিং, কিউজাই, রেড ফার্মার, কিং অফ চাকাপাক থেকে শুরু করে প্রায় 16টি প্রজাতির আমের বিভিন্ন বাগানগুলোতে তারা সিজন করেছে এবং ভালো ফলনও হচ্ছে বলে তারা যেটি জানিয়েছে। এর কারণে কিন্তু তারা বান্দরবানের এই বিভিন্ন আমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে বান্দরবান জেলার চাহিদা মিটিয়ে তারা কিন্তু ঢাকা, চিটাং সহ দেশের বাইরেও কিন্তু তারা রপ্তানি করে। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে বান্দরবানের বিভিন্ন পাহাড়গুলোতে বৈদেশিক আয়ের উৎস হিসাবে তারা রপ্তানিযোগ্য বিভিন্ন জায়গাগুলোতে বৈদেশিক আমগুলো তারা উৎপাদন করছে, বাগান সিজন করছে, কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে এবং সার দিয়ে সহায়তার পাশাপাশি প্রশিক্ষণও দিচ্ছে যাতে উচ্চ ফলনশীল এবং কীটনাশক মুক্ত আম উৎপাদন করা যায় সেই লক্ষ্যে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলার পর কৃষি বিভাগ এও জানিয়েছে এই বছর 10,300 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 1,13,300 মেট্রিক টন তারা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছে। এবং তারা যেটি বলছে সময় আম পরিপক্ক হওয়ার কথা ছিল, সেই সময় বৃষ্টি না হওয়ার কারণে আমের কিছুটা ফলন বিপর্যয় হলো। এবারে আমের ফলন তারা উৎপাদন লক্ষ্যমাত্রা গতবারের তুলনায় অনেকটা বেশি হবে বলে মনে করছে এবং যে সমস্ত কৃষক এইবারে আম চাষে উদ্বুদ্ধ হয়েছে এবং আমের ফলন হয়েছে তারাও মনে করছে এর পাশাপাশি বান্দরবানে আগামীতে বিভিন্ন জায়গাগুলোতে আমের আবাদ আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা এখানকার আম বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান। চাঁদপুরের ডাকাতিয়া নদী তীরে পরিত্যক্ত ইটভাটায় শোভা পাচ্ছে ভিনদেশি নানা জাতের নানা রঙের সব আম। নামও বেশ বৈচিত্র্যপূর্ণ, আছে বিদেশি নানা জাতের ফলও। ব্যতিক্রমী এই বাগান করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল উদ্দিন। মাত্র 4 বছরে রাসায়নিক ও বিষমুক্ত বিদেশি ফল চাষে সফলতা পেয়েছেন এই উদ্যোক্তা। আলিমরান শোভনের পাঠানো রিপোর্ট। গাছে থোকায় থোকায় ঝুলছে নানা রঙের ভিনদেশি আম। রয়েছে টমি অ্যাটকিন্স, উতা উলফ, বেইলি মার্বেল, সূর্য ডিম সহ 57 জাতের আম। চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামে ডাকাতিয়া নদীর পাড়ে পরিবারের পরিত্যক্ত ইটভাটার জমিতে এই আমবাগান গড়ে তুলেছেন দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় কাটানো হেলাল উদ্দিন। 4 বছর আগে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে আমের চাষ শুরু করেন তিনি। খুব অল্প সময়েই পান সফলতা। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ও উচ্চ ফলনশীল আমের দেখা মিলছে এই বাগানে। আমাদের আমের জাতগুলি আমেরিকা, ইউরোপ, কানাডা, ব্রাজিল, মেক্সিকো, আমাদের যে ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং বিভিন্ন ওয়েদারের আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা বিশ্ব সোর্স থেকে আমগুলো সংগ্রহ করি এবং এই বালির মধ্যে আমরা আমটা চাষ করে আমরা মনে করি সফল। এখানে আছে লেমন জেস্ট, সম্পূর্ণ নতুন একটা আম। সেনসেশন, সম্পূর্ণ নতুন আম। এখানে আছে বেলি মার্বেল, রোসা রোসা, সম্পূর্ণ নতুন আম, খুবই সুমিষ্ট একটা আম। সানসেট আছে, আতাউল আছে, সবচেয়ে বিখ্যাত যে সবচেয়ে মিষ্টি আম যেটা কারাবাও, আতাউল, এই দুটো আছে। ওয়ার্ল্ডের সবচেয়ে যে দামি আম মিয়াজাকি প্রচুর আছে। এবং যদি বলেন সারা বিশ্বের র্যাঙ্কিং নাম্বার 1 আম যেটাকে বলা হয় আলফানসো, আলফানসোর কিন্তু ব্যাপক ফলন হয়েছে আমাদের এখানে। এই ধরনের অসংখ্য ভ্যারাইটি আমরা কাজ করছি। মার্চ এপ্রিল মাসেই ফলন দেয় বেশ কিছু জাতের আম। কিছু পাওয়া যায় নভেম্বর ডিসেম্বর মাসে। রয়েছে 12 মাসি আমের জাতও। দেশের মাটি এসব জাতের আম চাষের উপযোগী হওয়ায় ফলনও পাওয়া যায় বেশ ভালো। এবছর বাগান থেকে 16 থেকে 17 লাখ টাকা আয়ের আশা এই উদ্যোক্তার। যদি আমরা প্রচলিত যে আমটা মৌসুমে আসে ওটার দাম হতে পারে 100 টাকা, 120 টাকা, 80 টাকা, কিন্তু যেহেতু অস্টিনটা লেট ভ্যারাইটি আমরা এটা 300 টাকা প্লাস বিক্রি করতে পারছি। 1 মন আম ধরে খুব ছোট, বড় গাছে আরো বেশি ধরবে। তা আমি 3 4 12,000 টাকা একটা আম গাছ থেকে আমি কিন্তু পাচ্ছি। এই ধরনের যদি 20টা আম গাছ আমি লাগাই, 30টা আম গাছও লাগাই, 30টা সাইট্রাস লাগাই, 30টা লঙ্গান লাগাই, রামবোতল লাগাই, অ্যাভোকাডো লাগাই, বেকারদের কোথাও কিছু করতে হবে না। এখান থেকে প্রচুর ইনকাম করা সম্ভব। আকারে বড় বিভিন্ন জাতের বিদেশি আম হার মানাচ্ছে দেশীয় অনেক জাতকে। রং বেরঙের ভিনদেশি আম দেখতে প্রতিদিন এখানে ভিড় করছেন দর্শনার্থীরা।
এসব আম চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে বাগান করার পরিকল্পনার কথা জানালেন কেউ কেউ। এখানে 57 প্রজাতির আম আছে, দেখতে অনেক ভালো লাগে, বিদেশি জাত। এদেশে এখানেই প্রথমবার এগুলা হয়েছে। তো আমরা চাইতেছি যে আমরা আমাদের দেশে নিয়ে এরকম বাগান তৈরি করবার। বিদেশি অনেক জাতের আম আছে যা আমরা অনেক নামও জানি না, ওগুলা জানার জন্য করতেছি আমরা। এমন এমন আম আছে যা দেখিও না কোনো সময়। এই বাগানে এমন জাতের আম আছে, তা দেখে অনেক ভালো লাগছে। এসে দেখলাম অনেক রকমের আমের গাছ আছে যেগুলো আমাদের দেশের না, বিভিন্ন দেশের বৈদেশিক আম গাছ। এখানে বিভিন্ন জাতের আম আছে, খেতে খুব সুস্বাদু। আমাদেরও চিন্তা ভাবনা আগামীতে এই ধরনের যেন বাগান করতে পারি এবং এই বাগান যেন চাঁদপুর শহরে আরো হয়। প্রতি কেজি ৩০০ থেকে ১,০০০ টাকা দরে বিক্রি করা হয় ভিনদেশি এসব আম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আম থেকে চোখ ফেরাই লিচুর প্রতি। রসালো ফল লিচুর এবার বেশ ভালো ফলন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু। বাগানিরা তা পাঠাচ্ছেন নানা জায়গায়। জেলায় এবার যে পরিমাণ লিচুর চাষ হয়েছে তাতে টাকার অঙ্কে বাজার দাঁড়াবে ৭০ কোটি টাকার বেশি, জানাচ্ছেন প্রকাশ দাস। গাছের থোকায় থোকায় ঝুলছে নানান জাতের সুস্বাদু রসালো ফল লিচু। জেলায় ছোট বড় মিলে প্রায় ১২০০ বাগান এখন লিচুর কাঁচা পাকা রঙে রঙিন। ২০০১ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিকভাবে লিচুর চাষাবাদ শুরু হয়। এখানে উৎপাদিত লিচুর মধ্যে আগাম জাতের পাটনায়, চায়না 3 ও বোম্বাই জাতের লিচু উল্লেখযোগ্য। চলতি মৌসুমে জেলার সীমান্তবর্তী বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলা সহ বিভিন্ন এলাকায় ৫৬৮ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। লিচু চাষিরা জানান, মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে পাটনাই জাতের লিচু উৎপাদনে কিছুটা প্রভাব পড়লেও সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে চায়না 3 ও বোম্বাই জাতের লিচুর ফলন এসেছে ভালো। এসব লিচু কিনতে জেলা ছাড়াও পাশের জেলাগুলো থেকে প্রতিদিনই সমাগম ঘটে ক্রেতাদের। ইতিমধ্যে বিভিন্ন বাগান এবং বাজারে পাটনাই ও বোম্বাই জাতের লিচু ১০০ পিস ৩৫০ থেকে ৪০০ টাকা এবং চায়না 3 জাতের লিচু ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ভালো দাম পেয়ে খুশি চাষিরাও। আমাদের এলাকার লিচু খুবই সুস্বাদু এবং আমাদের লিচু এগুলা আমরা পরিচর্যা এবছর করেছি এবং বিষ অতিরিক্ত হওয়ার কারণে লিচুর সাইজগুলো তেমন বড় হয়েছে না। তারপরেও আমরা বিষ মুক্ত এবং বিভিন্ন কীটনাশক মুক্ত ভাবে আমরা এটা পরিচর্যা করছি এবং আমাদের এখানে অনেক পর্যটকরা আসে, ওরা আমাদের লিচু খাইয়া অনেক শান্তি পায়। আমরা ১৫ লক্ষ টাকার মতো লিচু এই বছর মোটামুটি বিক্রি হবে আশা করতেছি। অন্য বছর প্রায় ২০-২৫ লক্ষ টাকা বিক্রি করতাম, এবার হওয়ার কারণে এই বছর মোটামুটি কিছুটা কম হয়েছে। তারপরও অনেক লাভবান হবো ইনশাল্লাহ। অন্য এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে দেখা গেছে যে এই গাছের গুড়ার মেঝে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগছে। পানি দেওয়াতে মনে করুন ভালো পরিচর্যা করার কারণে আমার গাছের মেঝের ফলনটা টিকছে আলহামদুলিল্লাহ। আর কৃষি অফিস থেকে আমি পরামর্শ পাইছি, তা পাওয়ার কারণে ভালো একটা ফল আশা করছি। আর দেখা গেছে যে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও দেখা গেছে চেষ্টাগঞ্জ, হবিগঞ্জ, সিলেট এদিক দিয়ে দূর দূরান্ত থেকে মানুষ এসে আমাদের বাগান থেকে নিজ হাতে পেরে লিচু খেতে পারে, অনেক সুস্বাদু লিচু। এদিকে লিচু বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বাগানগুলোতে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শনার্থী। বাগান ঘুরে দেখার পাশাপাশি কিনে নিয়ে যান পছন্দ মতো লিচু। বাজার থেকে কিনতে গেলে অনেক সময় টক দেখা যায়, টক পাওয়া যায়, আর মিষ্টি হয় না, টক হয়। দেখা গেছে কি আমরা এখানে ঘুরতে আসলাম, একটু বিনোদন হইলো আমাদের, একটু আনন্দ করলাম, ঘুরে গেলাম, কোন গাছের লিচুটা একটু টক ওইটা আমরা নিলাম না, যেটা মিষ্টি খেয়ে দেখলাম যেটা মিষ্টি ওইটা আমরা নিয়ে গেলাম। আমাদের ঘোরাও হইলো, লিচু খাওয়া হইলো, আবার লিচু কিনে নেওয়া হইলো। আর বাগান থেকে এসে দেখা নেওয়াটা আর বাজারেরটা এক হয় না। বাগান থেকে দেখা খাইয়া নেওয়া যায়, ফ্যামিলি নিয়ে আসছি, এক ঘোরাও হয়, সবার জন্য নিয়েও যাই। এই জন্য প্রত্যেক বছরে আসা হয় আমাদের। বাজারে তো অনেক সময় আজকের মালটা কালকে বিক্রি হয়, কিন্তু বাগানে গাছ থেকে পেরে খাওয়ার আনন্দটি অনেকটা আমাদের গর্ব। আমরা ব্রাহ্মণবাড়িয়ার অন্তত এই যে বিজয়নগর, তারপর পাক্কাবাড়ি, বিষ্ণুপুর, ওগুলা আমাদের গর্ব। এবছর হরার জন্য লিচুটা তেমন বড় হয় নাই, তবু তারপরও সুস্বাদু
তারপর ফলনের কারণেও সুস্বাদু হয়েছে এবং দামও সস্তা হয়, 300-350 টাকা প্রতি শ বিক্রি হইতেছে। আমরা নিজেরা পাইরা নিজেরা গুইন্না লইতেছি, কমতির কোনো ঘাটতি নাই। গেছে বছর থেকে লেচুটা একটু ঘাটতি কম, আর লেচুর চাহিদা দেখতে একটু সুন্দর একটু কম, তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে। অন্য বছর থেকে আলহামদুলিল্লাহ লিচু অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে। লিচুর সাইজও অনেক ভালো, বড় সাইজ, অনেক মিষ্টি হয়েছে লিচু। আর লিচুর তুলনায় দাম তেমন না, সীমিত দাম, 350 টাকা করে শ। ফরমালিন ছাড়া লিচু অনেক সুস্বাদু পাওয়া যায়। আমরা এখানে সবাই আছি লিচু নেওয়ার জন্য, আত্মীয় স্বজনের সবাইকে আমরা লিচু দিই, তার জন্য আত্মীয় স্বজন অনেক খুশি হই। কীটনাশক মুক্ত এবং মানব স্বাস্থ্য সুরক্ষায় নির্দিষ্ট সময়ে ফল আহরণে চাষিদের সচেতন করা হচ্ছে বলে জানান এই উপসহকারী কৃষি কর্মকর্তা। একটানা বৃষ্টিপাত কম হয়েছে, বৃষ্টিপাত হয় নাই। ওই সময়টাতে আমরা লিচু চাষিদেরকে তালিকাবদ্ধ করে রিং পদ্ধতিতে সেচ এবং সার যে ম্যানেজমেন্ট সেটা আমরা করেছি, যার ফলশ্রুতিতে রিং পদ্ধতিতে সেচ দিলে এখানে পানি এবং সারের অপচয় দুইটাই কম হয়। এছাড়াও কোনো বাগানে ফলন কম হয়েছে, আবার কোনো বাগানে আসার চেয়েও বেশি ফলন হয়েছে। তো এবারে যে আমরা যেটা বলতে পারি, ফলন মোটামুটি আমাদের ধারাবাহিকতাই আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন জানান, চলতি মৌসুমে জেলায় প্রায় 2900 মেট্রিক টন লিচু উৎপাদিত হবে, যার টাকার অঙ্কে প্রায় 70 কোটি টাকা। অন্যান্য বছরের তুলনায় এই বছর বৃষ্টি বাদল সময় মতো হয়নি, যার ফলে আগাম যে জাত ছিল পাটনাই এই এলাকার কিছু বাগানে, সেগুলো লিচুর সাইজ কিছুটা ছোট হয়েছে বলে ফলন কিছুটা কম হয়েছে। তবে কিছুদিন ধরে আবার যে বৃষ্টি বাদল হচ্ছে, এখন যে জাতগুলো যেগুলো বোম্বে বিশেষ করে এখানে চাষ হচ্ছে বেশি জমিতে এবং অন্যান্য চায়না থ্রি, সেই জাতগুলোতে ফলন কোনো সমস্যা হয়নি। 28 যে উঁচু জমিগুলো সেগুলোতে ফলন দিন দিন বাড়ছে, কারণ হলো বাগানে গাছের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সেক্ষেত্রে কিছু নতুন বাগানও উৎসাহ নিয়ে কৃষকগণ তৈরি করছেন। ব্রাহ্মণবাড়িয়ার লিচুর আবাদ ও উৎপাদন আরও সমৃদ্ধ হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস, চ্যানেল 24। সাধারণত জমি, বাড়ির উঠোন কিংবা ছাদ বাগানে লাউ বা বিভিন্ন সবজির চাষ করতে দেখা যায়, কিন্তু এবার তেমন চিত্র মিলল কাপ্তাই হ্রদের ভাসমান পর্যটন বোটে। পর্যটকবাহী একটি বোটে এমন চাষাবাদ নজর কাটছে হ্রদে বেড়াতে আসা মানুষজনের। আরও জানিয়েছেন জিয়াউল হক। রাঙামাটির এই বিশাল কাপ্তাই হ্রদে প্রতি বছর বিভিন্ন মৌসুমে প্রায় কয়েক লাখ পর্যটক এখানে বেড়াতে আসেন। তাদের মূল গন্তব্য থাকে যে বোটে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, তার মধ্যে অন্যতম হচ্ছে শুভলং ঝর্ণা, পেদা টিং সহ কাপ্তাই হ্রদের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ান এই ছোট ছোট বোটগুলোতে। এই বোটগুলোতে ঘুরে বেড়ানো তার অন্যতম কারণ হচ্ছে বোটে বসে তারা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কাপ্তাই হ্রদের বিশালতা, একই সাথে যে উঁচু নিচু পাহাড় সেগুলো তারা ঘুরে দেখতে পারেন। এই বোটগুলো হচ্ছে বিভিন্ন ঘাটে পাওয়া যায়। এই যে অন্যতম ঘাট হচ্ছে ফিশারি ঘাট, তারপর হচ্ছে তবলছড়ি, রিজার্ভ বাজার এবং ঝুলন্ত সেতু এলাকাও সেই বোটগুলো পাওয়া যায়। এই বোটগুলোতে পর্যটন আকর্ষণীয় করতে বিভিন্ন রকম তারা উদ্যোগ নিয়েছে বোট চালকরা। কেউ বোটের মধ্যে চাষ করছেন বিভিন্ন রকম সবজি, লাউ, মরিচ এই ধরনের। এছাড়া বিভিন্ন বোটগুলোতে আসলে বিভিন্ন ধরনের সাজসজ্জা করা হয়, যাতে করে পর্যটকরা তাদের পছন্দের জায়গাগুলো ঘুরতে পারেন। আমরা এমন একটি ট্যুরিস্ট বোটে এখন দাঁড়িয়ে আছি, যে বোটে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ঝুলে আছে কয়েকটি লাউ, এবং সেই লাউটি চাষ করেছেন একটি ছোট ড্রাম করে, সেই এই মাটি দিয়ে সেই ড্রামের উপরে সেই লাউ চাষ হয়েছে এবং লাউও ধরেছে বেশ কয়েকটি। এবং এই ট্যুরিস্ট বোটের চালক আমার সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তিনি যেটি বলছেন সেটি আসলে অনেকটা শখের বশে করেছেন, যাতে করে যারা পর্যটকরা বেড়াতে আসবেন তারা যাতে এই দৃশ্য দেখে আসলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারেন। এবং এটিও বলছেন যে এই ঘাটে আসার পরে আসলে এই বোটটি দেখেই তারা প্রথমেই পছন্দ করে নেন। আমরা সেই বিষয়ে ওনার কাছে জানার চেষ্টা করব। আমি 10 টাকায় বসছি, আমি 7-9 টাকায় আছি, আমি আরো 6টা আছে, আরো ডুবো, আমি আবার করবো, এখন ডুবো, আমি ডুবো, জিয়া ডুবো, তারপরে ফুল ডুবো, আবার লাগো দিব, তারপরে দিব মরিচও দিব। আমার একটা মানে শখ, আমি এটা মানে সবসময় থাকবে, ইনশাল্লাহ আমি সবসময় রাখবো। পর্যন্ত তো উঠে অনেক খুশি হয়, মনটা ভরে যায়। তো সবসময় এই ভুট্টা তো হয়, সবসময় এই ভুট্টা তো হয় আমার সবসময় থাকে, ইনশাল্লাহ কোথাও মতো আমার পরিবারে আমি আরো গরিবের আমি চেষ্টা করবো। বহুত টুরিস্টার বোট আছে, বুঝলেন, টুরিস্টার বোট চলতেছে ভালো এবং লোক ঢাকাতে আসে,
চিটাংতে আসে, রাজশাহীতে আসে, বিভিন্ন জায়গাতে আসে। আসলে এই বোটটা একটু ব্যতিক্রমী। এই বোটে লাউ গাছ আছে, অনেক গেস্ট ঘুরে যাওয়ার পরে এই বোটটাই চায় আমরা আরও কিছু নতুনত্ব সৃষ্টি করব, বোটের মধ্যে একটু আকর্ষণ আনাবো, যেন ট্যুরিস্ট আমাদের এই রাঙামাটি ভ্রমণ করবে এবং এই আকর্ষণের জন্য বোটগুলো চাইবে। এই টুরিস্ট বোটটি কিছুক্ষণ আগেই ফিশারি ঘাট এলাকায় ভিড়ে ছিল। আমরা এখানকার যারা পর্যটক যিনি ঘুরে এসেছেন তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি যেটি বলছেন, ঘাটে এসে প্রথমেই আসলে অন্যান্য বোটের চেয়ে এই বোটটি কিছুটা ভিন্নতা দেখেছেন। তার ভিন্নতার কারণ হচ্ছে এই বোটে ছাদে ঝুলে আছে কয়েকটি লাউ। এটা দেখে আসলে তারা বোটটি ভাড়া করেছেন এবং বিভিন্ন স্পটগুলো ঘুরে এসে তারা এখানে নেমেছেন। তারা জানিয়েছেন এই বোটটি ঘুরে আসার পর তাদের অনুভূতির কথা। এই বোটটাতে ভিন্নতা আছে, ওই জন্য এটা হায়ার করা। এখানে একটু ন্যাচারাল পরিবেশের মতো লাউ গাছ আছে, কয়েকটা লাউ আছে, 4-5টা লাউ আছে, এই জন্য ভালো লাগছে, ওই জন্য এটা হায়ার করছি। আমরা ফেসবুক থেকে দেখে আসছি, ইনার লাউ গাছের জন্য অনেক ফেমাস, এই জন্যই আমরা মূলত উঠা। আমরা হোটেলে উঠছি, ওনার সাথে দেখা হয়েছে, তো ওনার বিহেভিয়ার অনেক ভালো লাগছে। আমরা আসছি ঢাকা থেকে, আমরা মূলত ঘুরতে আসছি। আর আমরা ঘুরলাম, এই যে চাকমাদের বাজারে গেছিলাম, তারপরে চাকমাদের হোটেলে, তারপর ঝর্ণা দেখলাম। এই ঘাটে ছাড়াও অন্যান্য যে ঘাট রয়েছে যেখান থেকে টুরিস্ট বোটগুলো আসলে বিভিন্ন জায়গায় পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ান, সেসব বোট চালকদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে এই বোটটির ভিন্নতার কারণেই আসলে পর্যটকদের কাছে অনেকটি আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে এবং অনেকে আসলে বিভিন্ন জায়গায় ছবিতে বা ইউটিউবে দেখে অনেক পর্যটকই সরাসরি এই বোটটিতে খুঁজতে থাকেন এবং সে বোট চালকরা বলছেন তারাও আসলে এই ধরনের ভিন্ন ভিন্ন উদ্যোগ নেওয়ার চিন্তা করছেন, যাতে করে পর্যটকদের আরো বেশি ভ্রমণকে আনন্দদায়ক করতে পারে, সেই বিষয়ে তারাও আসলে চেষ্টা করছে। অনেকের তোরা ওই লাউ গাছ লাগাইছে, আমরা ফুলের গাছ লাগাবো, তারপরে মনে করেন ডেকোরেশন আরো সৌন্দর্য করবো, মানে বিভিন্ন ধরনের একজন এক কোয়ালিটি করবো আর কি। এই ধরনের আমাদের চিন্তাধারা বর্তমানে আছে অলরেডি। লাউ গাছটা হচ্ছে মনে এটা হচ্ছে একটা সৌন্দর্যের জন্য। হ্যাঁ, তো লাউ গাছটা দেখলে টুরিস্ট টাইমে বলবো যে হ্যাঁ গাছটা কার, লাউ আছে বোটের মধ্যে। তো আমাদেরটা যদি না হয় ওনার বোটটা চুজ করে, কারণ যদি লাউর জন্য পুরোটা আমরা দেখতে সৌন্দর্য, বোটটা অনেক বড় বোট। ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় থাকে, সেই ভিড় পর্যটকরা যে ঘুরে বেড়ান, তাই সেই ঘুরে বেড়ানোর আসলে আনন্দ দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তারা বলছেন যে পর্যটকদের নিরাপত্তা এবং পর্যটকদের আনন্দ দেওয়ার সবকিছুই গুরুত্ব দিয়ে আসলে তারা এই বোটগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন। দর্শক, এই ছিল চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। আগামী শুক্রবার একই সময়ে আবারও হাজির হব নতুন নতুন খবর নিয়ে। সবসময় ভালো থাকুন, শুভেচ্ছা সবাইকে।